নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আরও একটা দৃষ্টান্ত, রাজ্য পুলিশ ঘুমোচ্ছিল এবং সেই সময় ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি দিল্লি থেকে উড়ে গিয়ে সরাসরি উড়িষ্যা এবং উড়িষ্যা থেকে সরাসরি পশ্চিমবঙ্গে এলো। ঘাট ধরে দুজন ব্যক্তিকে তুলে নিয়ে গেল, ট্রানজিট রিমান্ডে নিল, চার দিনের জন্য সরাসরি উড়িষ্যা রওনা দিল। আজকে এই প্রতিবেদনে এই বিষয়টা নিয়ে পেশ করলাম, তার কারণ রাজ্য পুলিশ কি ঘুমোচ্ছিল, রাজ্যের এসটিএফ কি ঘুমোচ্ছিল, সেই সময় দাঁড়িয়ে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের সক্রিয়তায় শেষ পর্যন্ত জানা গেল যে এই রাজ্যে বসে দুই কীর্তিমান, এখনও আপাত দৃষ্টিতে দুজনকে ধরা গেছে, আইডেন্টিফাই করা গেছে, যারা ওপার বাংলা থেকে একটি নাবালিকাকে তুলে নিয়ে এসে বিক্রি করার পারপাসে বা অন্য কোনো কারণে নির্দিষ্টভাবে সুদূর ভুবনেশ্বরে পাঠিয়ে দিয়েছে, শুধু কটকে পাঠিয়ে দিয়েছে। আমি আজকে এই প্রতিবেদনে এই বিষয়টা নিয়ে পেশ করছি এই কারণে, গতকাল যখন এই রিপোর্টটা সামনে এলো আমি নিজস্ব অনুসন্ধান মানসিকতা দিয়ে খোঁজ করছিলাম যে বিষয়টা কে ধরলো, রাজ্য এসটিএফে ধরলো না দিল্লির ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি বা উড়িষ্যা থেকে যে এনআইএ এসছে তারা আলটিমেটলি ধরলো। আমি দেখুন কতগুলো সিকোয়েন্স অফ ইভেন্টস পরপর আপনাদের কাছে দেবো। প্রথমত বলি গাইঘাটার অমল কৃষ্ণ মণ্ডল এবং বনগাঁর আমির শেখ, এই দুজন ব্যক্তি গাইঘাটা এবং বনগাঁ এই দুটো অঞ্চল থেকে অমল কৃষ্ণ মণ্ডল এবং আমির শেখকে শেষ পর্যন্ত ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি নিয়েছে, কোর্টে প্রডিউস করেছে, 4 দিনের ট্রানজিট রিমান্ডে সরাসরি তারা তাদের উড়িষ্যায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই অমল কৃষ্ণ মণ্ডল, এই আমির শেখদের কেন রাজ্য পুলিশ গ্রেফতার করতে পারে না? নির্দিষ্ট তৃণমূলপন্থী কোনো সংবাদ, একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যম কাহিনীটাকে ঘোরানোর চেষ্টা করছে রাজ্য এসটিএফ খবর পেয়ে, রাজ্য পুলিশ খবর পেয়ে। বিষয়টা আদৌ তা নয়। ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি কবে ধরছে আমি ডেট টাইমগুলো পরপর আপনাদের কাছে সিকোয়েন্স হিসেবে দিচ্ছি। 23শে নভেম্বর 2024, 23শে নভেম্বর 2024, এটা সেপ্টেম্বর মাস 2025, 23শে নভেম্বর 2024 অর্থাৎ 10 মাস আগে উড়িষ্যায় মধুপাটনা থানা, উড়িষ্যার একটি থানা আছে যে থানাটির নাম মধুপাটনা থানা, সেই অঞ্চলে এক নাবালিকাকে সেখানকার পুলিশ ট্র্যাক করে এবং ট্রেস করে তাকে আইডেন্টিফাই করে এবং তাকে অ্যারেস্ট করার পর বা তাদের কাস্টাডিতে নেওয়ার পর বা তাকে জেরা করার পর শেষ পর্যন্ত মধুপাটনা থানা থেকে তারা বুঝতে পারে যে এর পেছনে কোনো একটা র্যাকেট আছে, যারা এই মেয়েটিকে বাংলাদেশ থেকে তুলে নিয়ে এসছে এবং তাকে টাকার বিনিময়ে এই পশ্চিমবঙ্গে নিয়ে আসছে। কোনো এক দম্পতি বাংলাদেশে আছেন, তাদের কাছ থেকে তারা কোনো একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে সেই টাকাটা দিয়ে শেষ পর্যন্ত এই মেয়েটিকে কলকাতা নিয়ে আসা এবং কলকাতা থেকে তাকে নিয়ে চলে যাওয়া হয় কটকে। ধরল কে? উড়িষ্যা পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ ধরতে পারলো না কেন? প্রশ্ন 1। প্রশ্ন 2, 23শে নভেম্বর তাকে আইডেন্টিফাই করেছে উড়িষ্যার পুলিশ। পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গ এসটিএফের নাগের ডগা দিয়ে ঘটনাটা ঘটেছে, তারা জানতে পারলো না কেন? তারা সেদিনকে অমল কৃষ্ণ মণ্ডল কিংবা তারা সেদিনকে আমির শেখকে গ্রেফতার করতে পারলো না কেন? তাহলে তো প্রথম দিনেই সলিউশন হতে পারতো। কীভাবে সলিউশন হচ্ছে একটু ভালো করে ভেবে দেখুন। সরাসরি উড়িষ্যা থেকে ধরা পড়ছে এবং তারপর ন্যাশনাল উমেন্স কমিশন এই বিষয়টাতে ইন্টারফেয়ার করে, তারা মাথা ঘামানোর পর সরাসরি ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, যেহেতু এনআইএ সর্বভারতীয় সংস্থা এবং এনআইএর মধ্যে হিউম্যান ট্রাফিকিংয়ের পুরো পার্টটা পড়ে, ফলত এনআইএকে পুরো বিষয়টার তদন্তের দায়িত্ব দেয়। সেইখান থেকে এনআইএ উড়িষ্যা যায় এবং উড়িষ্যা থেকে গিয়ে পুরো ব্যাপারটা ইনভেস্টিগেট করতে গিয়ে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে শেষ পর্যন্ত বুঝতে পারে যে পুরো র্যাকেটটা চলছে বাংলাদেশ থেকে ভায়া ওয়েস্ট বেঙ্গলে কিছু প্রতিনিধিকে দিয়ে। আপাতত 2 জন আইডেন্টিফাইড হয়েছে, কতজন আছে আমরা কেউ জানি না। প্রশ্নটা হলো তারপর এনআইএ যেটা করলো সেটা হচ্ছে এই দায়িত্বটা নেয় সম্ভবত মার্চ মাসে, এবং এই মার্চ মাসে দায়িত্বটা নেওয়ার পর সরাসরি মার্চ মাসে দায়িত্ব নেয় এবং মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর শেষ পর্যন্ত গত পরশুদিন পশ্চিমবঙ্গে এসে হাজির হয়। পশ্চিমবঙ্গে এসে যা নিয়ম পদ্ধতি যে কোনো রাজ্যের, সেখানকার স্থানীয় পুলিশকে ইনভলভ করা, এসটিএফকে ইনভলভ করা এবং ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি যেটা পূর্বাঞ্চলী মানে কলকাতা দফতর আছে তাকে ইনভলভ করে শেষ পর্যন্ত তারা পেট্রোপোল সীমান্তের দিকে যায়, গাইঘাটাতে যায় এবং শুধু গাইঘাটে যায় না, বনগাঁতে যায় এবং যাওয়ার পর নির্দিষ্টভাবে টাওয়ার লোকেশন আইডেন্টিফাই করে। অর্থাৎ এই অমল কৃষ্ণ মণ্ডল, এই আমির শেখ, তারা কোথায় বসে আছে তাদের টাওয়ার লোকেশনটা দিয়ে আইডেন্টিফাই করা হয়, করে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু নয়, আমির শেখের বৈদেশিক বিনিময় মুদ্রা কেন্দ্র আছে এবং তার মাধ্যমে হাওয়ালার মারফত টাকা তারাই মানে লেনদেন করে অন্য রাষ্ট্র থেকে। আর এই অমল কৃষ্ণ মণ্ডলের কাপড়ের ব্যবসা আছে। এই ব্যবসাগুলোর ভেতরে আন্ডারগ্রাউন্ড এই জিনিসটা চলতো। আমার মূল এবং মৌলিক প্রশ্ন আজকে বাংলা বার্তার দর্শকদের কাছে, একটু ভালো করে ভেবে দেখুন, এই পশ্চিমবঙ্গের মাটিতে ঘটনাটা 23শে নভেম্বর যখন মধুপাটনা থানা নাবালিকাকে গ্রেফতার করে, তার অনেক আগে নিশ্চিতভাবে ঘটনাটা ঘটেছে। রাতারাতি একদিনের মধ্যে তো আর উড়িষ্যা নিয়ে যায়নি, পশ্চিমবঙ্গে এসছে, কলকাতাতে এসছে, কলকাতা থেকে উড়িষ্যা নিয়ে যাওয়া হয়েছে। তখন রাজ্য পুলিশ কী করছিল? তখন রাজ্য এসটিএফ কী করছিল? প্রশ্নটা এখানে।
এবং শেষ পর্যন্ত এনআইএকে উড়িষ্যা থেকে এসে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করে নিয়ে যেতে হচ্ছে। হাউ সেফ উই আর, এই জিনিসটা আমার বারবার আমার মনে প্রশ্ন দেখা দেয় যে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা কি নিরাপত্তায় আছি, সম্পূর্ণ নিরাপত্তায় আছি? দেখুন, বেঙ্গল এসটিএফকে ইনভলভ করাটা হচ্ছে এনআইএর কাজ, সেটা করেছে, কিন্তু বেঙ্গল এসটিএফ তো আগে ধরা উচিত ছিল। যখন নভেম্বর মাসে মেয়েটিকে উড়িষ্যায় নিয়ে যাওয়া হয়েছে, তার আগে অক্টোবর হোক নভেম্বর হোক যখনই তাকে নিয়ে আসা হয়ে থাকে, তখন পুলিশের রাডারে পড়লো না, পশ্চিমবঙ্গের যারা গোয়েন্দারা আছে তাদের রাডারে পড়লো না, তাদের 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 জুরিসডিকশনের এরিয়ার মধ্যে ঘটনাটা ঘটলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বলে না অন্য রাজ্যের পুলিশ আসবে কেন, অন্য রাজ্যের পুলিশ এসে এখানে ইনভেস্টিগেট করবে কেন? দেখুন, এনআইএ তো একটা সর্বভারতীয় এর সংস্থা, তদন্তকারী সংস্থা। আমরা মূলত যেটা দেখে থাকি সেটা হচ্ছে কোনো জায়গায় বিস্ফোরণ হলে, বোমা বিস্ফোরণ হলে তখন ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি ভেতরে ঢোকে। গতকাল যখন গত পরশু এই রিপোর্টটা পেলাম, তখন আমার বারবার নিজেকে মনে প্রশ্ন লেগেছে যে এনআইএ কী করে এটার মধ্যে ঢুকলো। কিন্তু এনআইএর মধ্যে হিউম্যান ট্রাফিকিংয়ের ব্যাপারে তদন্ত করার অধিকারটা আছে, এবং এটার জন্য আলাদা করে কোনো কোর্টের পারমিশন যে আমি ঢুকবো কি না, আমি তদন্ত করবো কি না, এনআইএ স্বাধীন সংস্থা, ফলত তারা করতে পারে। এবার এনআইএকে এই দায়িত্বটা কে দিয়েছিল কিন্তু জাতীয় মহিলা কমিশন, এবং স্বাভাবিকভাবে সেই মহিলা কমিশনের রেফারেন্সে পুরো ব্যাপারটা আইডেন্টিফাইড। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, উড়িষ্যার মাটিতেও এই বাংলাদেশের এফেক্টটা পড়ে যাচ্ছে। কিন্তু আজকে বাংলাদেশ থেকে যে এই মানব পাচার হচ্ছে, সেই মানব পাচারটা আলটিমেটলি উড়িষ্যাতে গিয়ে পৌঁছচ্ছে। অর্থাৎ মেয়েটিকে পশ্চিমবঙ্গে রাখাটা হয়তো সেফ মনে করেনি, উড়িষ্যার মাটিতে নয় প্রস্টিটিউশন, নয় তাকে কোনোভাবে বিক্রি করার জন্য নির্দিষ্ট লক্ষ্যে এরা অপারেট করেছে। কারা অপারেট করেছে? গাইঘাটার বাসিন্দা। কারা অপারেট করেছে? বনগাঁর বাসিন্দা, পেট্রোপোল অঞ্চল, এবং অন্য ব্যবসার আড়ালে তারা এই ব্যবসাটা চালাচ্ছিল। তাহলে গাইঘাটা, বনগাঁ, পেট্রোপোল সীমান্তের যেসব স্থানীয় পুলিশ রয়েছেন তারা কি অপারেটিভ পার্টি ছিলেন? এই প্রশ্নটা থাকছে আজকের দিনে দাঁড়িয়ে। যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স এমএটি কী করে এলো, যেমন বিএসএফকে প্রশ্ন করতে হবে, ঠিক একইভাবে প্রশ্ন করতে হবে গাইঘাটা, বনগাঁ, পেট্রোপোল সীমান্তে যেটা রাজ্য পুলিশ বা রাজ্য এসটিএফ, রাজ্যের গোয়েন্দা দপ্তর, তারা অপারেশনাল মুডে নেই কেন? নভেম্বর মাস থেকে আজকে সেপ্টেম্বর মাস, 10 মাস সে এনআইএকে দিল্লি থেকে এসে উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গে এসে ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে যেতে হচ্ছে। এর পেছনে কস্ট ইনভলভটা রাষ্ট্রের একটু ভাবুন তো, কত কোটি টাকা রাষ্ট্রের যাচ্ছে। অর্থাৎ এনআইএ টিম যদি দিল্লি থেকে এসে থাকে, দিল্লি থেকে আসা উড়িষ্যায় তদন্ত করা, করে পশ্চিমবঙ্গে আসা, পশ্চিমবঙ্গে এসে টাওয়ার লোকেশন করে দুজনকে আইডেন্টিফাই করা, তার মধ্যে রাজ্য পুলিশকে জানানো, এসটিএফকে সঙ্গে নেওয়া, লোকাল এনআইএকে সঙ্গে নেওয়া, নিয়ে তারপরে এই মেয়েটির মানে কি যারা পাচার করেছে তাদের তুলে নিয়ে চলে গেল উড়িষ্যা। আমি আজকে এই কাহিনিটা বললাম এই কারণে যে দেখুন, এই ঘটনা যখন ঘটছে তখন পশ্চিমবঙ্গে অনুপ্রাণিত মিডিয়া, এই সময় পত্রিকায় তাদের রিপোর্টিংটা আমি গতকাল পড়ছিলাম, সেখানে দেখছিলাম যে তারা বলছেন বেঙ্গল এসটিএফ, মানে আমি একটু পড়ে শোনাই আপনাদের কাছে, সেই জায়গাটা পড়লে বুঝতে পারবেন। বৈদেশিক মুদ্রা লেনদেন নিয়ে সন্দেহ হয় রাজ্য এসটিএফে। বৈদেশিক মুদ্রা নিয়ে সন্দেহ হয় রাজ্য এসটিএফে, ঠিক আছে, হলো, আমি বুঝলাম। কিন্তু ঘটনা হচ্ছে সন্দেহ হলো কবে? যখন এনআইএ উড়িষ্যা থেকে এলো, উড়িষ্যা থেকে এসে এসটিএফকে জানালো, এবার এসটিএফকে সঙ্গে নিয়ে লোকাল তদন্ত করতে গিয়ে তখন এসটিএফের সন্দেহ হলো। তাহলে 10 মাস ধরে এসটিএফের বাবুরা কী করছিলেন? এই সময় পত্রিকা, অনুপ্রাণিত পত্রিকা, এখন জানেন কী কারণে পত্রিকা, আমি সেটা বলছি না, তাদের মনে হলো না 10 মাস ধরে এসটিএফ ঘুমোচ্ছিল, মনে হলো না 10 মাস ধরে রাজ্য পুলিশ ঘুমোচ্ছিল। অর্থাৎ এই রাজ্যে মানে এই অপারেশনাল মুডে যারা থাকে তারা বেসিক্যালি রাজ্য পুলিশ কিংবা রাজ্যের যারা অপারেশন মুডে থাকে তারা ধরতে পারে না। তারা কেন ধরতে পারে না? তারা কি অথর্ব, অক্ষম? বিশ্বাস করি না। এসটিএফের মধ্যে অনেক দক্ষ অফিসার আছেন, আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, রাজ্য পুলিশও আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে এ রাজ্যে এদের ইনঅ্যাক্টিভ করে রেখে দেওয়া, এবং এই ইনঅ্যাক্টিভ করে রাখার ফলে আলটিমেটলি বৈদেশিক অনুপ্রবেশকারীরা তারা কিন্তু স্বচ্ছন্দে বিচরণ করতে পারে। এবং শুধু তাই নয়, মানে আপনি চিন্তা করুন, অন্য রাজ্যে সেটাকে পদার্পণ করা হচ্ছে, অর্থাৎ উড়িষ্যাতে এটা আইডেন্টিফাইড হয়েছে, আরও বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে কে আছে আমরা কেউ জানি না। প্রশ্নটা থাকলো, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন থাকলো, এবং রাজ্যের আমি বলছি রাজ্যের গোয়েন্দা প্রধানের কাছে প্রশ্ন থাকলো। রাজীব কুমারকে প্রশ্ন করা না করা সমান। বিনীত গোয়েল এখন এসটিএফের দায়িত্ব আছেন, তো বিনীত গোয়েল তো আজকে না, বিনীত গোয়েলকে মমতা বন্দ্যোপাধ্যায় এসটিএফে পাঠিয়েছেন অনেক দিন হলো, সেই অভয়াকাণ্ডের পর। আজকে সেই বিনীত গোয়েলের রাজত্বে আজকে 10 মাস বাদে কেন, ওয়াই, কিসের জন্য এসটিএফকে উত্তর দিতে হবে? বাংলার গোয়েন্দাদের উত্তর দিতে হবে, বাংলা পুলিশের উত্তর দিতে হবে। তারা অথর্ব, অক্ষম, নাকি তাদের ইনস্ট্রাকশন দিয়ে সাইলেন্ট করে রেখে দেওয়া হয়েছিল? পুজোর এই আবহে আমার মনে হচ্ছে প্রশ্নগুলো করা দরকার, কেন উই আর নট সেফ। আমরা কেউ নিশ্চিন্তভাবে বসবাস করছি না এই পশ্চিমবঙ্গের মাটিতে। তার কারণ আমি আবারও বলছি, মিডিয়ার ঘোরানোর চেষ্টা করা হচ্ছে, রাজ্যের এসটিএফকে ক্রেডিট দেওয়া হচ্ছে, কিন্তু রাজ্যের এসটিএফের ক্রেডিটের জায়গাটা কোথায়? প্রশ্ন আমার বারবার করে বলছি,
স্পেশাল টাস্ক ফোর্স যার বিনীত গোয়েল এখন নেতৃত্বে আছেন, তার ক্রেডিটটা কোথায়? এনআইএ আসবে তবে এসটিএফ ধরবে? প্রশ্নটা আপনাদের মনে আসছে না? একটু ভালো করে ভেবে দেখুন। এবং আমি বলছি এই দুটো লোককে আইডেন্টিফাই করা, সেখানে আরও কতজন আছে উই নেভার নো। এই ব্যবসাগুলো যেগুলো পশ্চিমবঙ্গের মাটিতে চলছে, বৈদেশিক মুদ্রা বিনিময়, আপনারা দেখেছেন খাদ্য কেলেঙ্কারির সময় খোদ কলকাতা শহরের ওপর ধরে সম্ভবত রফি আহমেদ কিদওয়াই রোডে বসে কি ধরনের এই রাজ্যের টাকা বিদেশে পাঠানো হতো। এই রাজ্যের টাকা তো আমরা দেখেছি যে স্ত্রীর নামে থাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, শালির নামে লন্ডনের অ্যাকাউন্টে, 17 জন বান্ধবীকে কাজে লাগানো, কিভাবে এই রাজ্যের টাকা সাইফোন হয়ে শিক্ষা দুর্নীতির টাকাও বাইরে গেছে, বিভিন্ন দুর্নীতির টাকা বাইরে যাচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে মানব পাচার, এবং সেই মানব পাচারেতে এসটিএফ দেখছিলাম, মানে এনআইএ দেখছিলাম 30 লক্ষ টাকা বোধহয় ওখান থেকে সিজ করেছে, যতটুকু যা রিপোর্ট গতকাল পর্যন্ত পাচ্ছিলাম। আমি শুধু বাংলার মানুষকে বলছি, উই আর নট সেফ ইন দ্য হ্যান্ডস অফ দিস লেডি যিনি রাজ্যটাকে চালাচ্ছেন। আমি বলছি এই এসটিএফকে দিয়ে ভালো কাজ করানো যায়, এই রাজ্য পুলিশকে দিয়ে ভালো কাজ করানো যায়, এই কলকাতা পুলিশকে দিয়ে ভালো কাজ করানো যায়। পুলিশের অফিসাররা যারা এই প্রতিবেদন নিশ্চিতভাবে আপনারা দেখেন, আমি এসটিএফকে বলছি, গোয়েন্দা দপ্তরের অফিসারদের বলছি, রাজ্য পুলিশের অফিসারদের বলছি, আপনারা কেউ কিন্তু ইনএফিশিয়েন্ট নন, ইনকেপেবল নন। আসলে আপনাদের ইনকেপেবল বা ইনএফিশিয়েন্ট করে রাখা হয়েছে। তার জন্যই আজকে দিল্লি থেকে এনআইএকে উড়িষ্যা গিয়ে, উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে এসে গাইঘাটা বনগা থেকে তুলে নিয়ে যেতে হচ্ছে দুই কীর্তিমানকে, যারা ওপার বাংলা থেকে একে নাবালিকাকে নিয়ে এসে বিক্রি বা অন্য কোনো পারপাসে সরাসরি উড়িষ্যা পর্যন্ত পা রাখতে সাহস এবং শক্তি পাচ্ছে। আমি বলছি বাংলার মানুষ, যারা বাংলা বার্তার দর্শক, প্রত্যেককে বলছি 2026-এর আগে এই ভদ্রমহিলাকে সরানোর জন্য শপথ নিন, তা নাহলে কিন্তু এই সব কাহিনী বারবার আপনাদের কাছে নিয়ে আসতে হবে।